যে আমার বর আমাকে ও তো একটা বিজনেস রিসেন্ট শুরু করেছিল এই আর কি, আমার কোনোভাবে এই বিজনেসটা রান নাই করতে পারে, তখন আমি লজ্জায় মরে যাব, মানে এটা আমার এত পরিমাণ ছিল যে এই এই লজ্জা আমি কই রাখবো। তা আমি সব কিছুই না খুব চিপের মধ্যে করতে চাইতাম। তো ও আমাকে বলছে যে না তুমি এটা ভালো করো, এটা তুমি দামি কেনো, এটা তুমি এভাবে করো, মানে ও আমাকে এই সাহসটা দিত। একটা পর্যায়ে হলো যে আমার কিছু গোল্ড ছিল, সেটাকেও আমি করলাম, বন্ধক রাখলাম। তো একদিনে আমার 16,000 টাকা আমি আর্ন করলাম। আমি ওই টাকাটা যে এত গুনছি, মানে গুনে আবার ডায়েরির মধ্যে রেখে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর বের করে আবার গুনছি, এই আর কি। একদিনে এতগুলো টাকা আমি কখনো ইনকাম করিনি, বয়স কত তখন, এই আর কি। খুবই ভালো লাগছে ব্যাপারটা। আর যদি আর এত অল্প বয়স, এটাকে নিছক একটা ফাজলামি ছাড়া তো আর কিছুই মনে করতো না। এত মন খারাপ হয়েছে, এদিকে মা মারা গেল, এদিকে শ্বশুর মারা গেল, এদিকে আমার বাচ্চাটা এরকম হয়ে গেল। আমার প্লাস পয়েন্ট হলো কি ওকে বুঝালেও বোঝে। আমার হাজবেন্ড আমাকে, আমি যদি বলতাম যে তখন যে আমাকে তুমি টাকা দাও, এইটা করো ওইটা করো, আমি জানি ও সব করবে। আমার বর আমাকে শুধু বললো যে তোমার কি কোনো টাকা, তোমার কি লাগবে, টাকা লাগবে, তুমি আমাকে 5,000 টাকা দিয়ে যাও। তো আমি করতাম মোহাম্মদপুর থেকে, আমি টিক্কাপাড়া পানির পাম্পের ওখানে থাকতাম, ওখান থেকে আমি কৃষি মার্কেট পর্যন্ত হেঁটে আসতাম। কচি আপুকে একটা রিকোয়েস্ট করলাম, যে যেটা হলো আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে তখন অনেক ছোট ছিল, আমাকে দেখলে সবাই মায়া করতো এই আর কি। তো আসলে অনেক ছোট, এত ছোট একটা মেয়ে এরকম করতে চাচ্ছে বা কিছু, আমি বলি আমি অনেক দূর থেকে আসছি, আমাকে যদি টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হতো বা আমি যদি সেলুনে একটু কিছু সময় দিতে পারতাম, তাহলে আমার কাজটা একটু তাড়াতাড়ি শেখা হতো। সুন্দর হওয়ার পর আন্টি আমাকে খুশি হয়ে একটা অ্যামাউন্ট পেমেন্ট দিল। আমার জীবনের প্রথম ইনকাম, ঢাকাতে বসে কাজ শিখছি, সেখান থেকে আবার আর্নিংটা আমার শুরু হয়ে গেল। ওয়েলকাম টু মুনজি আহমেদ শো। আই এম হোস্ট মুনজি আহমেদ। আমার গেস্ট আজকে আইরিন সুলতানা। শি ইজ আ বিউটিশিয়ান। একটা সেলুন নাকি দুইটা সেলুন নাকি তিনটা? না, আমার সেলুন একটা। আচ্ছা। তো আমি অনেক ছোট শহরে আমার সেলুনটা, তো সুতরাং অনেকগুলো যে আমি আউটলেট করব বা কিছু, এটা আসলে পসিবল না, কারণ খুবই ছোট শহর আমার, বরিশালের পটুয়াখালী। পটুয়াখালী, ওকে। ওয়েলকাম টু মাই শো আইরিন। সেই বরিশাল থেকে চলে আসছে আইরিন আমাদের সাথে কথা বলার জন্য। খুব ভালো লাগছে আমার। বরিশালে আমি গেছি, বরিশালের অনেকেই আমার সাথে শো করছে। পটুয়াখালীতে এই যে ব্যাপারটা, আগে তো বলো যে তোমরা কি অনেকেই ওয়ার্কশপ করে, তোমরা অনেকেই লাইক যারা যারা আসে বাইরে থেকে, না দেশে বাইরে থেকে, অবশ্যই অবশ্যই এগুলো করছো? হ্যাঁ, আমি সেলিনা মোরের কাছে কোর্স করা আছে। আচ্ছা, সেলিনা আপনার কাছে। হ্যাঁ, ওকে করা ওকে। আছে। একটু শুনি আগে জার্নিটা, শুনি শুরু থেকে, মানে কিভাবে এই স্বপ্নটা আসলো নিজের মধ্যে। আসলে সেটা বলতে গেলে আমার অনেক পিছনে যেতে হবে, আমাদের অনেক সময় আছে, বলতে হবে। আচ্ছা আচ্ছা। তো যেটা হলো আমার যখন 19 বছর, তখন আমার লাভ ম্যারেজ যেটাকে বলে। তো হাজব্যান্ডের সাথে খুব অল্প বয়সী, যেটাকে আসলে বিয়েটা বলে, যে অল্প বয়সী হয়ে গেল, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ফ্যামিলি ওভাবে সাপোর্ট করলো না যে আসলে তুমি এখন বিয়েটা করো। আমার বরের জায়গা থেকে 100% সাপোর্ট ছিল, এবং তার ফ্যামিলি থেকেও ওভাবে খুব ভালো সাপোর্ট ছিল। তো যখন আমি তার হাত ধরে চলে আসলাম, তখন বাবার বাড়ি থেকে পুরোটাই আলাদা, এবং কোনো রকম তাদের সাথে যোগাযোগ নেই। বোনেরা বা মা বাবা প্রেম করে বিয়ে করার জন্য ফ্যামিলি থেকে বিয়ে হয়নি? না না, ফ্যামিলি থেকে হয়নি, কিন্তু আমি পালিয়ে যাইনি। আমি বিয়ের গল্পটা শুনি, আগে মেকআপের গল্প পরে। হ্যাঁ শুনি, প্রেমের গল্পটা শুনি। কিভাবে প্রেমের গল্প, যেটা 8 বছরের রিলেশন ছিল। 8 বছরের রিলেশন ক্লাস 8 থেকে? হ্যাঁ, এরকমই একটা কিছু। সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস। তো এই বরিশাল মেয়ে তো হেভি ফাস্ট। তো 8 বছরের রিলেশন ছিল, এবং বাসাটা খুব কাছাকাছি ছিল। তো যখন বিয়েটার ব্যাপারে চিন্তা করলাম যে বিয়েটা করব, তখন এর আগে আমার ফ্যামিলিতে খুবই জানাজানি, কারণ খুব কাছাকাছি বাসা বিদায় খুবই জানাজানি এটা। তো ফ্যামিলি কোনোভাবেই রাজি না। একটা সময় দুজনে ডিসাইড করলাম যে না, আমরা এখন বিয়েটা করব যেভাবে হোক। মাকে বলেই বাসা থেকে বের হয়েছি। ও তখন বিজনেস করে, ও একদম না বিজনেস করে, ও বেকার না, যেটা হয়। তো ওর ফ্যামিলি থেকে তখন বললো যে না, আচ্ছা ঠিক আছে, তুমি যদি করতে চাও আমাদের এখানে বলার কিছু নাই। তো বিয়ে করে ফেললাম। বিয়ে করার পর আসলে কিভাবে বিয়েটা প্ল্যান, বাসায় জিজ্ঞেস করলাম? বাসায় বলো না? হ্যাঁ, বাসায় বলেছি আজকে আমি বিয়ে করব। তখন মা আমাকে বলছে যে তুমি আসলে ভেবে করো, যা করো। তো ভাবনা, আমরা তোমার সাথে নাই? না, আমার সাথে কেউ নাই, এই আর কি। তো আমার ইমিডিয়েট বড় বোনটার তখন বিয়ে হয়নি। আমরা 4 বোন, আমার ইমিডিয়েট বড় বোনটার তখন বিয়ে হয়নি। তো যখন আমি বাসা থেকে বের হয়ে গেলাম, যাওয়ার পরে কোর্ট ম্যারেজ করলাম। কেন এরকম স্বার্থপরের মতো?
নির্লজ্জের মতো? তো আসলে সেটার মানে কি বলবো, যে সেটার হিস্ট্রিটা অনেক অনেক জটিল, এই আর কি, যে স্বার্থপর না বাট ফ্যামিলিতে 4 বোন তোমরা বলতেছো? হ্যাঁ 4 বোন। তুমি সবার? আমি সবার ছোট। আরে আজব, মানে বড় না দুই বোনের বিয়ে হয়ে গেছে? বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ তো আমি বুঝতে পারতেছি, বাট এর পরের জনের বিয়ে হয় নাই, না, কিন্তু তুমি বিয়ে করে ফেলতেছো এবং বাসার কেউ রাজিও না? না বাসার কেউ রাজি না, সেটা ঠিক আছে, কিন্তু মানে আমাদের বিয়ের ব্যাপারটা ভাবার কারণ হলো 8 বছর পর্যন্ত আমি যখন একটা রিলেশন কন্টিনিউ করছি, এবং সেটা ছোট শহর সবাই জানে এরকম একটা ব্যাপার, এবং আমার কাছে মনে হয়েছে এটা সবাই জানে, ওর সাথে আমার একটা কমিটমেন্ট আছে, আমি ওকে আজ বিয়ে করলেও করব, আমি কাল করলেও করব। তো সেই মুহূর্তে যেটা হলো, আমার ফ্যামিলি মেম্বার্স কিছু, সেটা মানে আমার বোনের হাজবেন্ড, সে জিনিসটাকে কোনোভাবেই অ্যালাউ করবে না, যে তুমি এখানে কখনোই বিয়ে করতে পারবে না। তো এরকম যখন বলতেছিল, মানে তার কাছে ভালো লাগছে না, মানে তুমি করতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো যখন সে আমাকে এরকম করে প্রেশার দিচ্ছে যে তুমি বিয়ে করতে পারবে না, এমনকি আমাকে সে মানে যেটা বড় ভাই হিসাবে আমি রেসপেক্টের জায়গা থেকেও বললাম, যে সে আমাকে গায়ে হাত পর্যন্ত তুলছে, যে না, তখন আমি তো অনেক ছোট ছিলাম, আমি মানে দেখা যায় 10-এ পড়ি, এসএসসি দিব, এরকম একটা ব্যাপার, সে আমাকে এরকম করে সে শাসন করলো। তো আমি চুপি চুপি তো প্রেমটা চালিয়েই যাচ্ছি যেভাবেই হোক, এখানে ফ্যামিলিও আমাকে বাধা দিচ্ছে, মানে ফ্যামিলি হলো আমার যে এই বোনের হাজবেন্ড, আমার সেজ বোনের হাজবেন্ড, সে মানে তার যে না চাওয়াটা থেকেই তাদের বিরোধিতা, যে সে চাচ্ছে না, এটা হবে না, এরকম একটা ব্যাপার। কারণ সে তার অনেক প্রভাব বলতে, যে আমার ফ্যামিলির আমাদের কোনো ভাই নেই, সে তার অনেক দায়িত্ববোধের জায়গা থেকেই হয়তো বা সে বলছে, এরকম একটা ব্যাপার। তো যখন সে করলো, যে আমাকে একদিন মারলো, তো মারার পর আমার হাজবেন্ড বা তখন আমার প্রেমিকা, সে বলল, প্রেমিক সরি, তো তখন আমাকে সে বলল যে তুমি আর এভাবে থাকতে পারবে না, তুমি চলে আসো, আমরা বিয়ে করে ফেলি। তো যখন এরকম বললো, তো ফ্যামিলি দিক থেকে যেটা হলো, যে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাকে ওই ছেলের কাছে আমরা বিয়ে দেব, তুমি এটা নিয়ে আমরা আর কোনো ঝামেলায় যেতে চাই না, বিয়ে দেব। তো তখন যখন ওদের ফ্যামিলির কাছে একটা প্রপোজাল পাঠায় আমার ফ্যামিলি থেকে, যে আচ্ছা যা হয়েছে হয়েছে, এখন ওদের বিয়ে আমরা দিয়ে দিই, আমার ওই শ্বশুর বাড়ি বা আমার হাজবেন্ডের জায়গা থেকে তারা সবাই খুশি, যাই হোক ওরা এখন বিয়ে করবে। কিন্তু আমার যে ওই বোনের হাজবেন্ড, উনি আমার বাবাকে ডেকে নিয়ে বলল যে এখানে আপনি যদি ওই মেয়েকে বিয়ে দেন, তাহলে আমি আর মানে আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখবো না। তো যখন এই কথা বললো, এখন এটা কে বললো? এটা আমার বোনের হাজবেন্ড। আচ্ছা, যে তোমার গায়ে হাত তুলছে? হ্যাঁ। তো তার এত প্রবলেম কেন? এটা তার মানে তার কাছে কেন প্রবলেম, মানে সেটা কি বলবো, যে আমি আমার মতো করে ওকে বিয়ে দেব বা এরকম, বা কেন মানে এইভাবে ভাবার, তারপর গায়ে হাত তোলা। হ্যাঁ এটা বাপ মা তোমাকে কিছু বলতেছ না, গায়ে হাত তুলতেছ না, সে কে ভাই? এটাই কথা। তো যখন এটা হলো, তখন আমার ফ্যামিলিকে যখন আমার প্রেসার দিল যে ওকে এখানে দিবেন না, তখন তারা আবার কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিল, যে না, আমরা এখানে মেয়ে দিব না। একটা পর্যায়ে এই যে বললেন যে স্বার্থপরের মতো চলে গেলাম, তখন আমার হাজবেন্ডের জায়গা থেকে তার সব ফ্যামিলির সব মেম্বারসরা তো জেনে গেছে যে আমার একটা বিয়ে তারা দিতে চাচ্ছে বা বিয়ে একটা হতে যাচ্ছে, তখন তাকে আমাকে আর ইগনোর করার কোনো আমার জায়গা ছিল না, যে না তুমি আমি এখন বিয়ে করব না। তো ও আমাকে বলল যে আসলে আমরা এখন বিয়ে করে ফেলি। তো এই জন্য আমার মাকে আমি বলেই গিয়েছি যে তোমরা যেহেতু দিচ্ছ না, আমার এখন আর কোনো রাস্তা নেই, আমার এখন ওর সাথে আমি বিয়েটা করে ফেলছি। তো বিয়েটা করে ফেললাম। তো তখন তো বিয়েটা করে ফেলেছি, মানে সুন্দর একটা জীবন। কিভাবে বিয়ে করলাম? বিয়েটা কোর্ট ম্যারেজ করলাম। বাট কেন শ্বশুরবাড়ির লোকজন যায় না? না, কোর্ট ম্যারেজটা তো আমার করতে হবে আগে, এটা কথা। তারপরে আমার যেটা হলো গিয়ে, আমি যেটা আমাদের প্ল্যানিংটা ছিল, ওর ফ্রেন্ডের বাসায় আমি ছিলাম, ওখান থেকে আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে গাড়ি টাড়ি নিয়ে ওখানে রিসিভ করতে গেছে, ওখান থেকে রিসিভড হয়ে আমি আমার বাসায় সুন্দর মতো, যেটা আমার শাশুড়ি আমাকে বরণ করে নিয়েছে। কোর্ট ম্যারেজ কেন আগে করতে হবে? কোর্ট ম্যারেজ করতে হবে কারণ তারা যদি কোনো ঝামেলা করে, সেইজন্য বলো। তুমি যেভাবে বলছো যে আমাদের রুলস হচ্ছে কোর্ট ম্যারেজ আগে করতে হবে, আমি ওখান থেকে কোর্ট ম্যারেজ করে দেন আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে নিজেকে সেফ রাখার জন্য, সেফ রাখার জন্য আমি কোর্ট ম্যারেজটা করে আমি আসলাম। তো যখন আমি আসলাম, আসার পরে সুন্দর একটা জীবন চলছে। হাজবেন্ড বিজনেস করে। তুমি শ্বশুরবাড়িতে? হ্যাঁ, আমি শ্বশুরবাড়িতে, বাবার বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ নেই। তো আমার হাজবেন্ড বিজনেস করে, আমার শাশুড়ি জব করে, গভর্নমেন্ট জব করে, আমার শ্বশুরই বিজনেস করে। আমি আমার হাজবেন্ড
একা, মানে এক ছেলে। আমাদের 3টা ননদ আছে, এদের এদের মানে বাসায় আমরা এই 4জন মেম্বার্স এই আর কি। তো যখন আমার হলো যে সকালবেলা আমি উঠে দেখছি যে আমার হাজবেন্ড তার বিজনেসের কাজে সে বাইরে বের হয়ে যাচ্ছে, তার তাড়া আছে। আমার শাশুড়ির 9টার অফিস, সেও তার জায়গা থেকে সে সকালবেলা উঠে বের হয়ে যাচ্ছে, শ্বশুরে সে বের হয়ে যাচ্ছে। তো এরকম করে দিন দিন যখন আমি একা, এরকম একটা ব্যাপার। আমার একটা কলেজ আছে, সেটা দেখা যায় আমি যাচ্ছি আসছি একটা সীমিত সময়ের জন্য, এরকম করে করে বিয়ের পরে পড়াশোনা তুমি চালিয়ে যাচ্ছে রে? হ্যাঁ, জাস্ট ইন্টার ফার্স্ট ইয়ারে, ওরকম তেমন তো আর পড়াশোনা নেই, যা চালিয়ে যাচ্ছি। তা মহিলা কলেজে পড়ছি এই আর কি। তো যখন চালিয়ে যাচ্ছি, ডে বাই ডে আমি ফিল করতে শুরু করি যে ফ্যামিলিটার মধ্যে আমি মনে হয় ভ্যালুলেস। আচ্ছা। ডে বাই ডে আমি ফিল করতে শুরু করি যে ফ্যামিলিটার মধ্যে আমি মনে হয় ভ্যালুলেস। আচ্ছা, সবাই কাজ করতেছে কিন্তু আমি কিছু করছি না এবং বাসায় আছি। এবং আস্তে আস্তে আমি এটা ফিল করা শুরু করলাম যে বাসার মানুষগুলো আমাকে এরকম হয়তো বা ভাবছে যে ও তো বাসায় আছে, ওর তো এই দায়িত্বগুলো উচিত ছিল করার। ওকে, মানে এটা মনে হয় নরমাল। হ্যাঁ, মানে টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছে আর কি। হ্যাঁ, এটা আমি নরমালি বলি, কারণ হয়তো বা এটাই হয়। তো যেহেতু 3জনই তারা ওয়ার্ক করছে এই আর কি, তো দেখা যায় সেটা কিরকম। এখন এটার মধ্যে বলতে পারেন যে আসলে কিরকম আমাকে ভ্যালুলেস মনে হচ্ছে। যেমন আমার সকালবেলা আমার শাশুড়ি যখন অফিস করে এসে সে রান্না করবে, হেল্পিং হ্যান্ড আছে, তারপর রান্না করবে, সেটাও ওয়ার্ড লাগছে। বা আমি বাসায় আছি, কোনো একটা কিছু আমার মানে জিনিসটা আমার দেখতেও ওয়ার্ড লাগছে যে সে সার্ভিস করছে, সেখান থেকে এসে আবার সে রান্না করছে। এদিকে আমি আমার ফ্যামিলির কিন্তু সবচেয়ে ছোট মেয়ে, আমার কোনো দায়িত্বই ছিল না আমার লাইফের। তো আমি আমার জায়গা থেকে কখনো কি বলবো যে বুঝতে পারিনি যে আসলে এটা রাইট, এটা রং, এরকম কিছু এটা করা উচিত। তো যেদিন দেখা যায় আমার শাশুড়িকে আমি হয়তো বা হেল্প করার জন্য আমি চিন্তা করলাম যে আমি রান্না করব বা কিছু, কিন্তু রান্না করতে গিয়ে আমি দেখলাম যে আমি হলুদের বাটা, মরিচের বাটা যেখানে যাচ্ছে সব এলোমেলো করে টোরে আমি রান্না ঠিকই প্রেজেন্ট করলাম, কিন্তু অবশেষে হয়তো বা আমার শাশুড়ি খুশি হলো না, কারণ আমি তো সব অগোছালো করে রেখে গেছি। তো সেক্ষেত্রে আমি আসলে কোনোভাবেই মানে তাকে প্লিজ করতে পারলাম না, এরকম একটা ব্যাপার। এইভাবে যখন কিছুদিন চলতে থাকলো, তখন কিন্তু একটা ভিতরে সবার মধ্যেই একটা কি বলবো যে দূরত্ব, নেগেটিভিটি এটা তৈরি হওয়া শুরু করলো। আর ফাঁকে আমি বলে নেই যে আমার যে প্রফেশন, আমি একজন বিউটিশিয়ান, একজন মেকআপ আর্টিস্ট, এইটা কিন্তু আমি মনে করব কেউ ভিতরে না থাকলে সে কখনোই বেটার বিউটিশিয়ান হতে পারে না, মেকআপ আর্টিস্ট হতে পারে না। তো আমার মধ্যে সব সময় ছিল যেটা যে আমি কিছু করব, সেটা বিয়ের আগেও মানে ঘুমিয়ে ঘুমিয়ে মানে চোখ বন্ধ করে করে চিন্তা করতাম এক সময় হয়তো বা আমি বিউটিশিয়ান হব, মানে এটা আমার স্বপ্নে ছিল, এরকম একটা ব্যাপার। তো যখন বললাম যে আস্তে আস্তে ফ্যামিলির মধ্য থেকে একটা মানে চলে আসলো সবার মধ্যে, তো যখন চলে আসলো শাশুড়ির সাথে আমার একটু হয়তো বা দূরত্ব তৈরি হলো। এটা আমি একদমই বলছি সতে যে এটা নিয়ে দর্শক যারা দেখবে সেটা যেন এরকম ভাবে না যে আমার শ্বশুরবাড়ির মানুষগুলো খারাপ ছিল। আমি এই শোতে অবশ্যই সেটাকে আমি আগে ক্লিয়ার করতে চাই, না হলে এটা আমি মনে করি যে আমার তাকে আমার খারাপভাবে সবাইকে প্রেজেন্ট করা হবে। তো সেক্ষেত্রে যেটা হলো, এর মধ্যে আমার বাবার বাড়ি থেকে একটু রেসপন্স আসলো যে আমার সেজো বোনটার বিয়ে ঠিক হলো, আমার একটা রেসপন্স আসলো যে যে তুমি আসলে এখন কি করতে চাও, তুমি কি আমাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চাও নাকি। এখন আমি খুবই একটা ঝামেলার মধ্যে, কারণ আমার হাজবেন্ড যে আমি সাথে আর একটা কথা বলতে চাই, আমার বর যদি না থাকতো আমি এখানে কখনোই আসতে পারতাম না। সে আমার যত প্রতিভা থাকুক, আমার যতই যা থাকুক, এটা একদম মানে এটা আমার বলতেই হবে, কারণ এই মানুষটা আমাকে, আমি যা করতে চেয়েছি তা আমাকে করতে দিছে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে যা করতে চেয়েছো সেটা যদি করতে দেওয়া যায়, চান্সটা যদি একটা মেয়ে পায় তাহলে অনেক কিছু করতে পারে, কিন্তু এই চান্সটা কিন্তু খুব কম পায়। এটা আমাকে আমার জার্নিটা অনেক সহজ করে দিয়েছে, মানে আমার হাজব্যান্ড এই আর কি। তো তখন কিন্তু ও খুব রাগী। এখন আমার হাজবেন্ডকে এত কিছু ঘটনার পর তাকে কনভিন্স করা যে আমার ফ্যামিলির সাথে আসো, আমরা একসাথে হই বা কিছুটা খুব টাফ হয়ে যায়। এবং এর মধ্যে আমার মা মারা গেছে, আমি এখন একটা কথা বলি যে আমার
বরকে বাসায় সে কখনো নেয়নি বা বরকে একসেপ্ট করেনি। ওকে না করার কারণে আমার মা আমাকে অনেকবার দেখা করতে চেয়েছে, ওকে অনেকবার, যে তুই একটু আস, একটু আমার সাথে দেখা কর। তো আমার এতটাই আমি আসলে ছিলাম যে না, আমি সুমনকে ছাড়া আমি কখনোই, আমার হাজবেন্ড সুমনকে ছাড়া আমি কখনোই আমার মায়ের কাছে যাব না। আমার মা যদি কষ্টও পায় তারপরও যাব না, কারণ তাহলে ওকে আমার ছোট করা হবে, বা ও দেখা যায় ওকে যে তারা যে একসেপ্ট করবে জায়গাটা খুব স্লো হয়ে যাবে, মানে এটা আমার কাছে মনে হলো। তো তখন যেটা হলো যে যেভাবে হোক দুই ফ্যামিলির মধ্যে আবার একটা আন্ডারস্ট্যান্ডিং হলো। হওয়ার পরে আমাদের একটা সুন্দর একটা প্রোগ্রাম হলো, আবার নতুন করে বিয়ে, সবকিছু একদম ওকে, সব ঠিক আছে। এখন আমার একদম খুব সুন্দর একটা লাইফ, মানে এরকম আমি একটা ফিল করি যে আমার বাবার বাসায় যাচ্ছি, আমি আমার শ্বশুর বাসায় আসছি, খুবই সুন্দর একটা ব্যাপার। কিন্তু কোথাও যেন আমার এই প্রবলেমটা থেকে গেল যে আমি কিছু করছি না। ওকে, এই প্রবলেমটা আমার থেকেই গেল যে আমি কিছু করছি না। তো যখন আমার ফ্যামিলির সাথে একটা ভালো বন্ডিং হলো, তো তখন দেখা যায় যে আমার, আমি এখানে একটা কোশ্চেন করব, মানে তোমার আম্মুর জন্য যে ব্যাপারটা তুমি মানে ফিল করছো, তার চেয়ে বেশি ফিল করছো তোমার হাজবেন্ডের জন্য। বাট ওদিকে তোমার আম্মু তো কষ্ট পাচ্ছে, আম্মুর মেয়ে তুমি, বাট তোমার জিনিসটা এখন তো তুমি চাইলেও কিছু করতে পারতেছো না, তোমার এখন মনে পড়ে না? এটা মনে পড়ে, কিন্তু আমি কান্নাকাটি করে লাভ হচ্ছে না সেটা ঠিক আছে। অবশ্যই আমার মাকে আমার দেখার ইচ্ছাটা থেকেও তার ইচ্ছাটা যে আমি কান্না করতাম তার সাথে, যে মা তোমাকে আমার মনে পড়ে বা আমি দেখা করতে চাই। তা আমি বরাবরই এটা চেয়েছি যে আমার পাশাপাশি আমার সাথে সুমনও থাকবে, আমি একা কখনোই এটা ফেস করব না, এই আর কি। মানে আমার কষ্টের জায়গা থেকে, হ্যাঁ আমার মা কষ্ট পেত, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যদি ওভাবে একবার তার কাছে যেতাম, সে তারপর আর ওভাবে আমার বরকে অ্যাকসেপ্ট করার জায়গাটা তার ওভাবে থাকতো না, যে না ওকেও তো আমার আনতে হবে, নাহলে আমার মেয়েকে পাবো না আমি। কারণ এটা তো স্বাভাবিক, বাবারা তো সন্তানকেই বেশি চায়, কারণ সে তার সাথে তার তো কোনো কি বলবো যে ভালোবাসাই তৈরি হয়নি, বন্ধন তৈরি হয়নি, তাকে তার অ্যাকসেপ্ট না করলেও তো। তোমার আম্মু তোমার সাথে দেখা না হয়ে মারা গেল? না 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 না, তারপর এই যে দুই ফ্যামিলির মধ্যে প্রোগ্রাম হলো, তখন মা ছিল, তো তারপর সুন্দর একটা সময় কাটছে। তো কাটার পর যেটা হলো যে এই যে আমি একা থাকছি, আমি সংসারটাকে বুঝতে পারছি না। আমার শাশুড়ি সে দেখা যায় অফিস করছে, আমার হাজবেন্ড সে তার জায়গা থেকে ব্যস্ত, এই বিষয়টা নিয়ে দেখা যায় আমার মনটা খারাপ থাকতো সবসময়। আমার সবসময় মনে হতো আমি কেন কিছু করতে পারবো না। এখন আমার এমন একটা সময়, আমি ইন্টারে পড়ি, এখন আমি এই সময় কি করতে পারি? এখন তো আমি একটা জব করতে পারবো না, আমি তো মানে এটা মানে জব করতে পারবা বাট দিবে না, সেটা বলো। দিবে না, প্লাস হলো গিয়ে আমার এডুকেশন ইয়াও তো সেটা, এডুকেশন তুমি ইন্টারমিডিয়েট পড়েও অনেকে জব করা পসিবল, বাট তোমার প্রবলেম হচ্ছে তোমাকে দিবে না। স্বীকার করে ফেলো যে দিবে না। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। যখন যেটা এটা মনে হলো, তখন আমি প্রতিনিয়ত ভাবতে থাকতাম যে আসলে আমি কি করব, কি করা যায়, মানে এরকম একটা ব্যাপার, কি করা যায়। এক সময় আমার হাজবেন্ডকে বললাম আমি আমার খুবই ইচ্ছা, আমি একটা পার্লার দিব, সেটা আমি দিতে চাই, আমি এভাবে আর থাকতে চাই না, আমাকে সবাই আসলে ওরকমই মনে করছে, আমার কোনো কাজ নেই, আমার আসলে শুধু সংসারটাই করা উচিত, কিন্তু আমি এটাতেই সীমাবদ্ধ থাকতে চাই না। তো তখন প্রথম দিকে ওর একটু নেগেটিভিটি ছিল যে পার্লার দিবা কেন, আসলে আমার মানে এইজটা তখন অনেক বড় একটা ব্যাপার ছিল, কারণ আমার সিদ্ধান্তগুলো সঠিক কিনা এটা আমার এইজের সাথে আসলে, মানে তারা আমাকে যে ভরসাটা করবে, আমার জায়গা থেকে এটা মনে হয়েছে যে ওই ভরসাটা আসলে করতে পারবে কিনা এটা একটা বিষয়, মানে তারা আমাকে যে ভরসাটা করবে আমার জায়গা থেকে এটা মনে হয়েছে যে ওই ভরসাটা আসলে করতে পারবে কিনা এটা একটা বিষয়। তো তারপর আসলে ওকে আমি খুব বুঝালাম। তো আমার প্লাস পয়েন্ট হলো কি ওকে বুঝালেও বোঝে, তো যখন ও আমাকে বুঝে ফেললো যে না ও করতে চায়, ওকে করতে দিবে, এবং সেটার জন্য আমার একটা প্লেস দরকার, মানে যেটা আমার জার্নিটা শুরু, আমি কাজ শিখবো এরকম একটা ব্যাপার। তো আমি ওকে বুঝিয়ে ওর সাথে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় আমার বোনের বাসা আছে, কাজিন আর কি, তো ওর বাসায় আমি চলে আসলাম। আমি ঢাকাতে হয়তো ওনাকে অনেকেই জেনে, শারমিন কোচি, বিন্দিয়া বিউটি পার্লার, শারমিন কোচি, হ্যাঁ। তো ওনার একটা তখন চলতেছিল, ওয়ার্কশপ চলতেছিল, মেকআপ ক্লাস, হ্যাঁ না মেকআপ না, ফুল বিউটিশিয়ান কোর্স। তো সেই বিউটিশিয়ান কোর্সটায় আমি শুরু করলাম, আমার ভর্তি হলাম। ফাঁকে আমি একটা কথা বলি,
আমার হাজব্যান্ড আমাকে, আমি যদি বলতাম যে তখন যে আমাকে তুমি টাকা দাও, এইটা করো ওইটা করো, আমি জানি ও সব করবে। আমার কাছে মনে হলো এটা তো আমার একটা মানে একটা কাজ শেখা মাত্র। তো এই সময় যদি ওর কাছ থেকে আমি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট নিই, আমি যদি এটাতে ফেল করি, তাহলে তো এই মানুষটা আমাকে অবশ্যই কিছু বলবে। সে এত তো মহান কেউই না যে একদম কিছু বলবে না, যে তুমি তো এত টাকা পয়সা নষ্ট করলা, তুমি তো কিছু করতে পারলা না। তো সেই জায়গা থেকে আমি যেটা করলাম, আমি কিছু ধার করলাম আমার খুব কাছের কিছু মানুষের কাছ থেকে 10,000, 15,000, 20,000 এরকম করে করে আমি ধার করে একটা অ্যামাউন্ট আমি নিলাম। আমার কিন্তু ফ্যামিলির কি বলবো, যেটা আমার প্রয়োজন হয় না, আমি আমার বরের কাছে চাইলেই হয়তো বা সে আমাকে দিত, আমি ধার করলাম। ধার করার পরে আমি আমার মোহাম্মদপুরে আমার বোনের বাসাটায় উঠে গেলাম। তো উঠে যাওয়ার পর আমি আমার বর আমাকে শুধু বললো যে তোমার কি কোনো টাকা, তোমার কি লাগবে, টাকা লাগবে, তুমি আমাকে 5,000 টাকা দিয়ে যাও। ও আমাকে 5,000 টাকা দিয়ে দিল এই আর কি। আর ওখানে আমি কোর্সে ভর্তি হয়ে গেলাম। তখন ফি কত ছিল আমার জাস্ট এখন মানে হ্যাঁ তখন অত বেশি হওয়ার কথা না, 30 মনে হয় ছিল, এরকম 30,000। কিন্তু সেই সময়টাও তো আমায় অ্যারেঞ্জ করতে হয়েছে, তখন এটা বিশাল ব্যাপার যে আমার তো এটা অ্যারেঞ্জ করে। হ্যাঁ, এটা 2012-তে। ওরে বাপরে। 10-এ আমার বিয়ে হয়েছে, 2012-তে আমার এই জার্নিটা শুরু। তো তখন আমি যখন 15 দিন ক্লাস করলাম, আমি যেটা মনে হলো, আমার কথা হলো যে আমি আর বরের কাছ থেকে রিসেন্ট কোনো টাকা পয়সা চাইবো না। আমি এই 5,000 টাকা দিয়েই আমার যাতায়াত বলো যা বলো এটা আমার শেষ করতে হবে। তো আমি করতাম মোহাম্মদপুর থেকে, আমি টিক্কাপাড়া পানির পাম্পের ওখানে থাকতাম, ওখান থেকে আমি কৃষি মার্কেট পর্যন্ত হেঁটে আসতাম। হেঁটে আসার পর ওখান থেকে আমি একটা রিক্সা নিতাম। তখন রিক্সা নিয়ে আমি স্টার কাবাবের সামনে গিয়ে নামতাম। এটা হলো ধানমন্ডির সাতেরে ছিল, ওই যে বিন্দিয়াটা ছিল। তো আমি স্টার কাবাবের ওখানে নামতাম, নামার পর ওইটুকু জায়গায় হেঁটে যেতাম। তখন স্টার কাবাবের ওখানে নামলে ওখানে ভাড়া হতো 25 টাকা। তো 25-50 টাকা আমার প্রতিদিন আপ ডাউন হয়ে যেত আর কি। তো এরকম করে আমি এবং আমি কোচি আপুকে একটা রিকোয়েস্ট করলাম, যেটা হলো আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে তখন অনেক ছোট ছিল, আমাকে দেখলে সবাই মায়া করতো এই আর কি। তো আসলে অনেক ছোট, এত ছোট একটা মেয়ে এরকম করতে চাচ্ছে বা কিছু, আমি বলি আমি অনেক দূর থেকে আসছি, আমাকে যদি টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হতো বা আমি যদি সেলুনে একটু কিছু সময় দিতে পারতাম, তাহলে আমার কাজটা একটু তাড়াতাড়ি শেখা হতো। তো আপু আমাকে ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তোমার জন্য করছি, তুমি অনেক দূর থেকে আসছো এই জন্য, কিন্তু আসলে মানে এটা আমি কারোর জন্য করি না, তুমি ভিতরে দেখতে পারবা বা কিছু। আমি করতাম, কখনো আমি ওদের কোনো চেয়ারেও বসতাম না, কারণ ওরা যদি আমাকে দিয়ে কোনো ডিস্টার্ব ফিল করে, তাহলে হয়তো আমাকে পরের দিন থেকে বলতে পারে যে না, তুমি আমার ইনস্টিটিউটে করো সেটা ঠিক আছে, তুমি আমার স্যালুনে আসতে পারবে না। আমি খুব মানে ওদের গায়ে যেন কারো না লাগে, কারো কোনো ডিস্টার্ব যেন না হয়, ওভাবে চুপ করে থাকতাম। মানে এইটা কিন্তু ক্লাস মানে তখন আমি ইন্টারে পড়ি, আমার মধ্যে যে ছিল, মানে এটা আমি এখন ফিল করি যে এটা আমাকে অনেক কাজে লাগিয়েছে। তো 15 দিন যখন ক্লাস করলাম, তখন আমার কি বলবো যে খুব সিনিয়র এক আপু আছে, ওনার সাথে একদিন জাস্ট দেখা করলাম, মানে জাস্ট আছি এজন্য দেখা করলাম। দেখা করার পর বললো যে তুমি কেমন কি করছো এই আর কি। আমি গল্প করতে করতে উনি বললো যে আমার মায়ের চুলটা তুমি স্ট্রেট করে দাও, তুমি ক্লাস করেছো? আমি বলি হ্যাঁ করেছি। মায়ের চুলটা তুমি স্ট্রেট করে দাও। বলছে হ্যাঁ আপু আমি করবো, সমস্যা নেই। আমি তখন মানে রিবন্ডিংয়ের 2টা ক্লাস করছি আর কি। তো আমি কি করলাম, ওই যে 5,000 টাকা থেকেই আমার যে অ্যামাউন্টটা আছে, 15 দিনে তো আর টাকাটা আমার শেষ হয়ে যায়নি। আমি তখন একটা রিবন্ডিং মেডিসিন আমি কিনলাম। কেনার পরে আন্টিকে অনেক যত্ন করে সুন্দর করে আমি আমার মধ্য থেকে যেটা আছে আমি রিবন্ডিংটা করে দিলাম। করার পর এত সুন্দর হয়েছে, তখন ওই হেয়ারটা একা একা করেছি, অনেক সুন্দর হয়েছে। সুন্দর হওয়ার পর আন্টি আমাকে খুশি হয়ে একটা অ্যামাউন্ট পেমেন্ট দিল। আমার জীবনের প্রথম ইনকাম, ঢাকাতে বসে কাজ শিখছি, সেখান থেকে আবার আর্নিংটা আমার শুরু হয়ে গেল। তো আন্টির ওই হেয়ারটা দেখে, তার যে সে যে বাসায় মানে ভাড়া থাকে, তার যে বাড়িয়ালির মেয়ে দেখে খুবই খুশি যে এটা আপনি কত দিলেন, বললো তখন মনে হয় আন্টি আমাকে 6,000 টাকা দিয়েছে। যে 6,000 টাকা ঢাকাতে করতে গেলে তো এটা অনেক এক্সপেন্সিভ, যাই হোক তাহলে ওকে বলেন আমার হেয়ারটাও করে দিক। ওই আন্টি আমাকে বললো যে এরকম তুমি এটা করতে পারবা। এখন আমাকে তো আন্টি একটা পেমেন্ট দিয়েছে, আমি আবার গিয়ে কিনলাম এই আর কি। কেনার পর ওর হেয়ারটা করলাম। এখন এই যে 2টা হেয়ার করার পর এই 2টা হেয়ারের ট্রিটমেন্ট করতে হয়, যেটা ক্যারাটিন ট্রিটমেন্ট বা কিছু, মানে এটা এসে করে দাও, এখন এটা এসে করে দিলাম। ওর ওই যে বাড়িয়ালের মেয়েটা দেখে ওর কাজিনস আবার বলতেছে যে এই তুমি করছো তাহলে আমারটাও করে দেখ। আমি আবার সেটাও করে দিলাম, ভালো বিজনেস আমার শুরু হয়ে গেল। তো আমি মোটামুটি
প্রায় অনেক টাকাই আর্ন হয়ে গেল, 30-35 এরকমের মতো আমার আর্ন হয়ে গেল এটা থেকে। আমার বরের জন্য পাঞ্জাবি কিনেছি সেই টাকা দিয়ে, আমি ভাইগনাদের জন্য ড্রেস কিনেছি ওই টাকা দিয়ে, আর আমার যা যা প্রতিটা ক্লাসে যে মেডিসিনগুলো দরকার হচ্ছে, যেগুলো আমাকে কিনতে বলছে, ওটা আমি ছোট অল্প অল্প করে কিনলাম। মানে আসলে হয়তো এটা আমার মধ্যে আছে, এজন্যই আমি জানি না কি হলো, আমি 20 দিন পর আমার পটুয়াখালীতে গেলাম। তখন তো ফেসবুক চালাচ্ছি না আমি, বা এরকম কোনো প্রমোশন নাই, কিছু নাই, আমি একটা পার্লার দিচ্ছি না। একটু বলে নেই, আমি তখন একটা স্পেস নিয়ে আসছিলাম পার্লারের জন্য। ওকে, ওইখানে পটুয়াখালীতে আমি একটা স্পেস নিয়ে আসছি, যে স্পেসটা এরকম যে আমি 2 রুমে আমি থাকবো আর একটাই আমি পার্লার দিব, এরকম আমি একটা স্পেস আমি ওখানে নিয়ে আসলাম। খুবই ছোট মানে স্পেসটা এরকম। তো যখন আমি নিয়ে আসলাম, আমি 20 দিন পর পটুয়াখালীতে গেলাম। কিভাবে জানো আমার কিছু নিয়ারেস্ট, ওই যেদিন আমি পটুয়াখালীতে গেলাম সেদিনই একজনে আসলো যে এই তুমি আমার হেয়ারটা কেটে দাও। আমার বাসার কোনো সাইনবোর্ড নাই, আমার কোনো ধরনের কোনো কি বলবো প্রচার নাই, কিছু নাই, কোথা থেকে আসলো, কার মাধ্যমে শুনলো, কি করলো। তো ওই 3 দিন ছিলাম, 3 দিনেই আমার ক্লায়েন্ট ছিল, 3 দিনে আমি আর্ন করতেছিলাম। মানে এটা আমার কাছে এখন মিরাক্কেল লাগে। তারপর আমি আবার ব্যাক করলাম, আবার আমি কিছুদিন কাজ আজকে আবার আমি কিছুদিন 10-15 দিন কাজ শিখে আমি ফাইনালি পটুয়াখালীতে ব্যাক করলাম। এখন আমার ডেকোরেশন চলতেছে পার্লারে, প্রতিদিনই আমার ক্লায়েন্ট আসতেছে। আমার কোনো সাইনবোর্ড নাই, আমার কোনো প্রচার নাই, আমার কোনো ফেসবুক নাই, আমার মানে এই ধরনের কোনো রকম কিছু নাই, কিন্তু আমার প্রতিদিনই ক্লায়েন্ট আসতেছে। কিভাবে সেটা? এটা কিভাবে, ধরো যে আমার ফ্রেন্ড, ওকে আমি বললাম এরকম এরকম পার্লার দিব গল্প, ফ্রেন্ড হয়তো বা কাউকে নিয়ে আসছে, ফ্রেন্ড মাধ্যমে কেউ আসছে, আমার দেখা যায় আমি পার্লারটা দিব, এটা শুনে পাশের বাসার এক আন্টি হয়তো বা দেখতে আসছে, সেই আন্টির একটা রিলেটিভ আমার কাছে মানে এভাবে কিভাবে আমি বুঝতে পারছি না। তো 15 দিনে আমার ওই যে মানে পার্লার দেওয়ার আগে আমার মনে আছে আমার 16,000 টাকা আমি আর্ন করছি, বুঝতে পারছি না। তো 15 দিনে আমার ওই যে মানে পার্লার দেওয়ার আগে আমার মনে আছে আমার 16,000 টাকা আমি আর্ন করছি। ওই যে 16,000 টাকা, ওইটা আমার পার্লার যেদিন আমার মানে যেটাকে আমি ওপেনিং করব সেদিন আমি ওটা দিয়ে আমি ওপেনিং মানে করলাম। আর আমি ফাঁকে বলে নেই যে এই যে পার্লারটা ইনভেস্টটা, ফাঁকে প্রচুর কথা বলতেছো না আমি কারণ এগুলো তো স্কিপ হয়ে যাচ্ছে সব, তো আর করা যায় না। তো যেটা হলো যে আমার বর আমাকে ও তো একটা বিজনেস রিসেন্ট শুরু করেছিল এই আর কি, তো সেক্ষেত্রে আর আমি ওকে কখনো চাপ দিতে চাইতাম না যে আমার দরকার, কারণ আমার সবসময় মনে হতো আমি ফল্ট করতেই পারি, আমার কোনোভাবে এই বিজনেসটা রান নাই করতে পারে, তখন আমি লজ্জায় মরে যাব। মানে এটা আমার এত পরিমাণ ছিল যে এই লজ্জা আমি কই রাখবো, কারণ আমি মানে ওই চিন্তাই সারাদিন এটা ছিল যে আমি এটাকে রান করতে পারবো কিনা। তো ও আমাকে বললো যে কিরকম তুমি কি করতে চাও, তা আমি সব কিছুই না খুব চিপের মধ্যে করতে চাইতাম। তো ও আমাকে বলছে যে না তুমি এটা ভালো করো, এটা তুমি দামি কেনো, এটা তুমি এভাবে করো, মানে ও আমাকে এই সাহসটা দিত। আর তখন আমি আবার ডিসিশন চেঞ্জ করতাম যে না ও একটু ভালো চাচ্ছে বা কিছু। এখন ভালো করতে করতে ও আমাকে বেশ কিছু আমার টোটালটাই ওই আমাকে দিয়েছে, পার্লারের এভরিথিং যা কিছু কস্টিং আছে। তো একটা পর্যায়ে হলো যে আমার কিছু গোল্ড ছিল, সেটাকেও আমি করলাম, বন্ধক রাখলাম, রেখে ওখান থেকে কিছু টাকা নিয়ে বাদ বাকি আমি সব ওকে করলাম, করে আমি পার্লারটা ওপেন করলাম। ওই যে আমার 15 দিনের আর্নিংটা দিয়ে আমি আবার খুব সবাইকে আপ্যায়ন করলাম। যাই হোক, পার্লারটা চলছে, ভালোই চলছে। ইনকাম আসছে? ইনকাম আলহামদুলিল্লাহ। ইনকাম জামাইয়ের হাতে দিচ্ছ না? তাহলে ইনকাম জামাইয়ের হাতে তখন তো নেয়নি, তখন তো দেখা যায় কি বলবো যে আমাকে হেল্প করার জন্য নেয়নি, আর এখনো সে নেয় না। আচ্ছা, এখনো সে কখনোই নেয়নি, বা আদৌ জামাই জানে না যে আমি আসলে কত টাকা আর্ন করি, কিরকম আর্নিংটা আমার আসে। সে জানে আমার একটা হেলদি আর্ন আছে, কিন্তু আসলে জানে না যে কিরকম কি আছে। তো তখন পার্লারটা ভালো চলছে চলার পর যেটা হলো 3 মাস পরে ঈদ গেল, আমার মনে আছে আমি তখনকার, এখন থেকে 14 বছর আগের কথা, তো একদিনে আমার 16,000 টাকা আমি আর্ন করলাম। আমি ওই টাকাটা যে এত গুনছি, মানে গুনে আবার ডায়েরির মধ্যে রেখে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর বের করে আবার গুনছি, এই আর কি। একদিনে এতগুলো টাকা আমি কখনো ইনকাম করিনি, বয়স কত তখন, এই আর কি। খুবই ভালো লাগছে ব্যাপারটা। তো এরপর যেটা হলো, এরকম করতে করতে আমার ভালোই চলছে পার্লারটা।
আমি 1 বছর পার্লার এরকম চালাতে না চালাতে আমি কনসেপ্ট করি, এবং আমার কিছু জটিলতা ছিল। জটিলতার কারণে আমাকে ডাক্তার ফুল মানে বেড রেস্ট দিয়েছে, যে কোনো রকমই তুমি কোনো মুভমেন্টই করতে পারবে না, একদম বেডে টোটাল। এরকম হওয়ার পরে 5 মাস যখন হয়ে গেল, তখন আমার মা হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। তো একদম সুস্থ মানুষ, আমি প্রেগনেন্ট ছিলাম। আমি মায়ের কাছে আমার মনে আছে আমি কাঁঠালের বিচি রান্না খেতে চেয়েছিলাম, ওটা আমার জন্য রান্না করে মা আমার বাসায় নিয়ে আসবে আমাকে খাওয়াতে। ওই মুহূর্তে ওই যে গ্যাস অন করা, আর মা ওখানে বসে স্ট্রোক করছে, ওই যে গ্যাস জ্বলতে ছিল, আগুন উঠে গেছে, মা ওখানে। আমার কি বলবো, যে আমার বাবা ছিল, বাবার কোলে আমার মা মারা যায়। তখন আমি প্রেগনেন্ট, 5.5 মাস এরকম আমার চলছে। তো এটা মা যে পৃথিবীতে আসলে মানে চলে যায়, এটা আসলে আমাদের আমার এটাই আমার ছিল না, যে মা চলে যাবে, মাকে ছাড়া বাঁচতে হয়, মাকে ছাড়াই করতে হয়। তো এইটা এমন একটা মানে আমার লাইফ থেকে গেছে, যে কি বলবো, যে ওই সময়টায় মানে আমি বিজনেসটা আমার নতুন, এতদিন পর্যন্ত আমি একদম শুয়েছিলাম, সেটা আমার কিন্তু একটা কি বলবো, যে আমার একটা ধাক্কা ছিল, এটা যে আমি সবসময় একটা টেনশন করতাম যে আমার পার্লারটা না অফ হয়ে যায়। এর মধ্যে থেকে মাও চলে গেল, মানে সব মিলিয়ে আমি আর তখন নিজেকে করতে পারলাম না। 15 দিন মায়ের বাসায় ছিলাম, থাকার পরে 15 দিনের দিন আমার শ্বশুর মারা গেল। আমার শ্বশুর মারা গেল, সেও স্ট্রোক করে হঠাৎ করে। তো শ্বশুর মারা গেল, মারা যাওয়ার পরে সেক্ষেত্রে আর কি বলবো, মানে একটার পর একটা, তখন আমার বরের অবস্থা খারাপ হয়ে যায়, বা আমার অবস্থা সেই সময় মানে খুবই একটা খারাপ পরিস্থিতি। তার 12 দিন পর আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। ও নর্মাল ডেলিভারিতেই হওয়ার পর আধা ঘন্টার মতো ছিল, তারপর ও মারা যায়। মেয়ে হয়েছিল। সব মিলিয়ে আমি আর তখন শক্তি পাচ্ছি না, কোনো রকমই শক্তি পাচ্ছি না, যে আসলে আমি এখন কি করব, এই আর কি। ইতিমধ্যে যেটা হয়েছে, আমার পার্লারটা খুব স্লো হয়ে যায়, মানে দীর্ঘদিনের গ্যাপে, মানে এরকম যে ক্লায়েন্ট আসছে না, যে স্টাফ ছিল আমার তো খুব ছোট পরিসরে একটা স্টাফ, মানে তখন দেখা যায় যে আমার যে টোটাল ক্লায়েন্টটা থাকে সেটার মধ্যে 20% ক্লায়েন্ট দেখা যায় স্টাফের উপর নির্ভর করে, আর 80% ওনার চায়। তো আমি তো তখন মেনটেন করতাম, আমি সব কাজ করতাম, এরকম একটা ব্যাপার, কারণ আমার ওটাকে দাঁড় করাতে হবে, এই আর কি। আমার এই যে হার্ডওয়ার্কটা, এটা কিন্তু আমার যে আর্ন করে আমার চলতে হবে সেজন্য না, কিন্তু কেন যেন আমার করতে হবে, মানে আমার যেভাবেই হোক আমার করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো তখন যেটা হলো, যে আমার যে পার্লারটা চলছে সেটা আমার বাড়িয়ালি খেয়াল করছে, বাড়িওয়ালা খেয়াল করার পর সে আমাকে ডেকে নিয়ে বললো যে আইরিন, আপনাকে একটা কথা বলি। আমি আর একটা কথা আমার শেয়ার হয়নি, সেটা আমি বলে নেই। সেটা হলো, আমি যখন ওই ইন্টারে যখন ফার্স্ট ইয়ারে বসে ফার্স্ট পার্লার যখন আমি করতে যাই, যে প্লেস নেওয়ার জন্য, তখন উনি একজন অ্যাডভোকেট, উনি আমাকে দেখেই ওনার পছন্দ হলো না, একটু মেয়ে কি আমার কাছে আসছে, উনি পার্লার দিবে আর কি। আর এখন অনেক ইজি, 14-15 বছর আগে পার্লার সেক্টরটা কেমন ছিল, এটাকে খুব, এবং মফস্বল, এটা তো ঢাকা না, খুব মানে খুব ভালো চোখেও কেউ দেখতো না। আর যদি আর এত অল্প বয়সে এটাকে নিছক একটা ফাজলামি ছাড়া তো আর কিছুই মনে করতো না, এর। তো তখন বললো যে না, আসলে তুমি অনেক ছোট, তোমাকে মানে বাসা তো আমার দেওয়া যাবে না। আমি বললাম যে আপনি একবার আমাকে দিয়ে দেখেন, যে আমি এবং আমার ফ্যামিলি বা সবাইকে চেনে, এটা পরে সে রাজি হলো। কিন্তু রাজি হলো একটা কন্ট্রাক্টে, সেটা হলো আমাকে 1 বছরের জন্য সে দিবে, 1 বছর এগ্রিমেন্ট হবে, 1 বছর পর যদি তার মনে হয় তখন সে 3 বছর এগ্রিমেন্ট করবে। এখন আমি যখন একটা পার্লার দিলাম, সেটা তো একটা ডেকোরেশনের ব্যাপার আছে, আমি 1 বছরের জন্য কোন রিস্কে তার কাছে আমি এটা দিই, কিন্তু তারপর আমি রিস্ক নিলাম, আমাকে তো কেউ দিচ্ছে না। তো আমি তখন 1 বছরের এগ্রিমেন্টে আমি তার কাছ থেকে পার্লারটা আমি নিলাম। তো যখন আমার এই পার্লারটা আবার 1 বছরের মধ্যে সে দেখছে এখন স্লো চলছে বা কিছু, সে আমাকে ডেকে নিয়ে বলল যে আসলে আইরিন, আপনি পার্লারটা ছেড়ে দিবেন কিনা বলেন, আমার কিছু ভাড়াটি আমাকে মানে দেখা যায় আছে, আপনাকে তো দেখছি আপনার পার্লারটা চলছে না। তো আমি খুব মানে এত মন খারাপ হয়েছে, এদিকে মা মারা গেল, এদিকে শ্বশুর মারা গেল, এদিকে আমার বাচ্চাটা এরকম হয়ে গেল, এর মধ্যে আমাকে এই ধরনের একটা কথা। আমি
মানে আমার বাসায় এসে আমার বরকে আমি খুব মন খারাপ করে বলছি যে এটা না বলছে, মানে এটা বলছে তখন মনে মনে এরকম একটা ডিসিশন যে তাহলে কি ছেড়েই দেব এরকম। তো তখন আমার বর আমাকে একটা কথা বললো যে তুমি তাকে বলে দিবা যে আমার পার্লারটা যদি নাও চলে আপনাকে ভাড়াটা আমি ঠিক মতো দিলেই হলো, আপনাকে ভাড়াটা আমি ঠিক মতো দিলেই হলো। ও আমাকে এই কথাটা বলতে বললো। হয়তো ও আমাকে এটা বলতে না বললে আমার বলার মতো সাহস ছিল না, কারণ আমি আসলে কার কথা। ভাড়া কত ছিল? হ্যাঁ তখন ভাড়া ছিল 8,000 টাকা। ওকে, খুব কম ছিল। তো 8,000 টাকা ছিল। তো তখন আমাকে এটা বলার পর আমি ওনাকে বললাম যে আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আপনার ভাড়াটা আমি ঠিকঠাক মতো দিয়ে দেবো বাস। তো এটা বলার পরে তো আস্তে আস্তে আমার পার্লারটা চলছে এই আর কি। তো চলার পর আমি ফাঁকে ফাঁকে কিছু কোর্স করলাম। তো আমার কাছে যেটা মনে হলো যে আমি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করব, যে আমার মূল ব্যাপার থাকবে যে মানে আমাদের ছোট শহর তো ওরা খুব বাজে কাজ করতো, ব্লিচিং এই সেই এরকম একটা ব্যাপার। তো কচিয়াপা কিন্তু আমার যে ফার্স্ট আমার যে মানে কি বলবো যে আমার কোর্সটা এটা কিন্তু খুব ভালো আমি কিছু শিখেছি, যেটা হলো কচিয়াপা কিন্তু খুব কি বলবো যে স্কিন বিষয়ে বা খুবই পারফেক্টলি সবাইকে খুব ভালো ভালো অ্যাডভাইস বা যেগুলো এখনও আমার কাজে লাগে এমন এমন কথা বলেছে। আমার কচিয়াপার একটা কথা এখনো মনে আছে, উনি আমাকে বলছে তুমি অনেক ভালো কথা বলো, তুমি জীবনে অনেক কিছু করতে পারবে। এখন কেন বলেছে জানি না, আমি ভালো কথা বলে কিনা আমি জানি না, কিন্তু আমাকে সে বলেছিল। সেটা হলো সে আমাকে আমি যখন এটা চিন্তা করলাম আমি আমার বরকে বললাম দেখো বাংলাদেশে আমার কাছে সব কিছু ভালো লাগছে, প্রোডাক্ট আনছি কাজ করছি, কিন্তু আমার কাছে খুব আমি ইন্ডিয়া থেকে আমি কিছু প্রোডাক্ট কালেক্ট করব, কিছু ভালো মানের ফেশিয়াল যেগুলো আমি সার্চ দিয়ে অনেক সময় দেখলাম, ইন্ডিয়ান এগুলো আমি প্রায় দেখতাম এই আর কি। এটা তখন ও আমার কথা মতো মানে আমি সবচেয়ে বড় কথা আমি একটাই বলি যে আমি যে কথাগুলো বলতাম ও সেটা শুনতো, এটাই আমার সবচেয়ে প্লাস পয়েন্ট। তো ও তখন আমার পাসপোর্ট নাই, কিছু নাই, আমি বললাম আমরা পাসপোর্ট করি, ও আমার সাথে পাসপোর্ট করলো। আমি তখন আমার আর্নিং বলো আমার কোনো কিছু বলো এটা তো ওর কোনো মানে কি বলবো যে মানে কোনো হেডেক নাই বা এখান থেকে নেওয়ার মতোই কিছু নাই। তো তখন যেটা হলো আমার সাথে আমি ও কি করলাম, আমি ইন্ডিয়া গেলাম। তো আমি কিছু প্রোডাক্ট আনলাম এবং আমি তখন আমার মনে হয় 40টা 3 পিস নিয়ে আসছি। তো আমার পার্লারে বসে এই 40টা 3 পিসের মধ্যে 35টা 3 পিসই সেল হয়ে গেছে। এবং আমি যখন এই ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়ে কাজ শুরু করলাম তখন খুব ভালো রেসপন্স, মানে দেখা যায় আমি একনি একটা ফেশিয়াল নিয়ে আসছি, ওটা সবার ব্রন রিমুভ হয়ে যাচ্ছে, মানে এত এত শোনা, মানে হঠাৎ করে একটা ব্লাস্ট, সোজা কথা আমার পার্লারে ক্লায়েন্ট এত বেড়ে গেল এই আর কি। তো যখন এরকম বেড়ে গেল এখন আমার ফেশিয়াল ক্লায়েন্ট অনেক আসছে, কিন্তু আমি স্যাটিসফাইড না, কারণ আমি মেকওভারে সেরকম কোনো ভালো আমি রেজাল্ট দিতে পারছি না এরকম। আমার তখন আর একটা সিনিয়র আপু আমি রেসপেক্ট করি, সে অনেক ভালো তখন মেকআপ আর্টিস্ট তখন পটুয়াখালীতে। হ্যাঁ পটুয়াখালীতে। কিন্তু আমার মধ্যে একটা ইয়া ছিল যে সে ভালো করে, আমি কখনো তার কোনো কিছু ফলো করতাম না। এটা কিন্তু আমাদের মেকআপ আর্টিস্টদের একটা ব্যাপার, কেউ কাউকে ফলো করি, মানে দেখা যায় আমার টোটাল মেকআপটা আমি কাউকে সবসময় ফলো করেই আমি চেষ্টা করি আমারটা আমি ডেভেলপ করার জন্য। তা আমি কখনোই আমার মধ্যে এটা ছিল না যে আমি তাকে ফলো করবো, কারণ আমার মধ্যে একটা জিনিস কাজ করতো যে আমি যদি তাকে ফলো করি তাহলে আমার তার নিচে থাকতে হবে, আমি আর এমন কাউকে ফলো করতে হবে, এমন কারো মেকআপ আমার পছন্দ করতে হবে যেটা ওটার থেকে আরো বেটার, তখন আমি তার উপরে যেতে পারবো। এর মধ্যে সেলিনা মনির বাংলাদেশে একবার আসছে, একবার উনি ইয়া করলো ওয়ার্কশপ করলো। সেকেন্ড বার যখন আসলো তখন আর চান্সটা আমি আর কোনোভাবেই করলাম না। আমি ওয়ান ডে একটা ক্লাস করলাম এই আর কি, ওয়ান ডে একটা ক্লাস করলাম। তো আসলে আমি মেকআপটা আগেও ভালো করতাম, কিন্তু আমার কোনো ইয়া ছিল না, মানে প্রোডাক্ট নলেজ ছিল না। সেলিনা মনির আমাকে যেটা হলো আমরা একদম ফুল একটা প্রোডাক্ট মানে আমার মেকআপ নলেজ আমার তৈরি হয়ে গেল। তো আমার স্টার্টিংটা ছিল এটা, আমি ভালো মেকআপের পাশাপাশি আমাদের ওখানে খুব রেড লিপস্টিক চলতো, মানে সবাই লাল শাড়ি সাথে রেড লিপস্টিক ছাড়া মেকআপ মানে এটা সুন্দরী হচ্ছে না। আমার যেটা করলাম যে আমি নুড লিপস্টিক দিয়ে শুরু করলাম, যে আমি এখন থেকে রেড আর দিব না, আমি রেড শাড়ি পরলাম, আমি তাকে একটু নুটই দিব, দেখি এটাকে অ্যাকসেপ্ট করে কিভাবে। এটা আমার অনেক কাজে লাগলো। এটা করার পর আমার এখন ব্রাইড আসা শুরু হয়ে গেল, মাশাআল্লাহ অনেক ব্রাইড আসলো। আসার পর যা প্রথম ব্রাইড আমি দেখা যায় একটু কম রেঞ্জে নিতাম, একটা পর্যায়ে আমি আমার প্রোফাইল যত সুন্দর করলাম আমি আমার ইয়াটা আমি বাড়িয়ে নিলাম বা করলাম, আলহামদুলিল্লাহ ভালো চলছে। তারপর যেটা হলো আমি আমার বরকে বললাম
যে আমি থাইল্যান্ড যাব। থাইল্যান্ড থেকে আমি জুতা ব্যাগ এটা পারচেস করব। এটা মানে খুব ভালো, আমি জানি থাইল্যান্ডের জুতা ব্যাগটা খুব ভালো। তো আমার বর বললো তুমি বোঝো এটা পটুয়াখালী, এত ছোট শহরে তুমি যদি এগুলো চাও এটা আসলে পসিবল কিনা আমি জানি না। আমরা চলো আমরা ঘুরে আসি, দরকার হলে যেভাবে হোক ঘুরে আসবো। তো ঘুরে তখন ওর বলি যে ওর বিজনেস ছিল পুরোটাই উল্টা, ওর ছিল টাইলসের বিজনেস আর আমার ছিল পুরাই একটা অন্য প্যাটার্নের বিজনেস। তখন ও আমার জন্য ওই বিজনেসটা অফ করে 7 দিন 8 দিন ওর বিজনেসটা অফ করে ও দেখা যায় আমার জন্য চলে যেত। তো ওখান থেকে জুতা ব্যাগ এগুলো আমি পারচেস করে নিয়ে আসলাম। খুবই এখন হঠাৎ করে আমার মাথায় আসলো এত এত মানে কি বলবো যে প্রোডাক্ট এবং এত এত জুতা, একটা জুতার 6টা পেয়ার থাকে, এরকম যদি 20টা ডিজাইন এনেছি অনেক, এখন আমি এত কিভাবে সেল করবো পার্লারের মধ্যে বসে, সেটা তো পসিবল না। হঠাৎ করে আসলে আমার মাথায় আসলো যে আমি একটা মেলা দিই। এই সেই সময়ের কথা 2012-তে 17-র দিকে না 15-র দিকে। তো তখন আমার এই হলো যে আমি একটা মেলা দিই। তো মাইকিং টাইকিং করে আমার পাশের ইউনিটটা খালি ছিল, তো বাড়ি এলে কি আমি বললাম যে আমাকে একটু এটা স্পেসটা দেন, আমি কয়েকদিন মেলা চালাই। তো দেখলাম যে এটা খুব কাজে লাগলো। এমনিতে কেউ কিনতে আসে না, কিন্তু ওখানে একটা মেলা আছে তখন ওখানে মানুষ আসছে, এক একজন নিচ্ছে, আর কি খুব ভালো চলছে। এই শুরু করলাম ইন্ডিয়া থাইল্যান্ড, ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনলাম, থাইল্যান্ড থেকে জুতা ব্যাগ বেবি ড্রেস, আস্তে আস্তে শুরু করলাম। এখন দেখলাম যে আমার পার্লার পরিসরটা খুবই ছোট হয়ে যাচ্ছে, বিজনেসটা বড় হয়ে যাচ্ছে। কি করলাম, পার্লারটা আমি স্পেস আরও বাড়িয়ে নিলাম। এখন মাথায় ঢুকলো, আমি আমার বরকে বললাম তুমি তোমার বিজনেসটা ছেড়ে দাও, তুমি তোমার টাইলসের বিজনেসটা ছেড়ে দাও। এটা আসলে আমার যেমন আমি যখন ফ্রি হই তুমি তখন বিজি থাকো, তোমার সাথে আমার মানে ইয়াটা মিলছে না, তো তুমি ওটা ছেড়ে দাও, আমরা একটা শপ দিই এই আর কি। তো এটা বললাম, সেটাও সে মেনে নিল, ওর বিজনেসটা ছেড়ে দিল এই আর কি। তো ছেড়ে দেওয়ার পরে আমরা আমাদের ওখানে একটা পুলিশ সুপার মার্কেট, ওখানে 4টা স্টল নিয়ে আমাদের একদম ইন্ডিয়ান ড্রেস, শাড়ি, জুয়েলারি, এভরিথিং প্রোডাক্ট সব কিছু আমি স্টার্ট করলাম। পার্লারের ছোট যে কর্নারটা ছিল ওটাকে ক্লোজ করে দিলাম, এখন পার্লারের জায়গায় শপের জায়গায়। তো আলহামদুলিল্লাহ এরকম চলার পর যেটা হলো যে এর মধ্যে আমার আবার বেবি কনসেপ্ট করে 2017-তে আমার একটা মেয়ে হওয়ার পরে তো সে এখন আল্লাহর রহমতে 9 বছর ওর বয়স। তো এখন যেটা হলো যে আমি একটা পর্যায়ে ইনশাল্লাহ চলে আসছি। আমার এখন 1400 স্কোয়ার ফিটের আমার পার্লারটা। এখন আমার টোটাল 16 জন স্টাফ আছে ওইখানে পটুয়াখালীতে। হ্যাঁ, পটুয়াখালীতেই 16 জন স্টাফ আছেন। এক একজন 8 বছর 10 বছর এরকম করে আমি তাদের রাখছি। ওকে, মানে এদের প্রতি শ্রমটা বলো যা বলো কিনা কাজ শিখিয়ে, এখনো ব্রাইড আমিই করি, আমি ব্রাইড সাজাই, আদার্স কাজগুলো ওরা করে। এবং যেটা হয় যে এখন আমার কাছে মনে হয় যে আমার পার্লারটা আমার শুধু দায়িত্ববোধের জায়গা। এবং এই যে সময়টায় আমার ব্যাড এক্সপিরিয়েন্সও অনেক আছে, বাট জার্নিতে তোমার অল থ্রু তোমার হাজবেন্ড তোমার পাশে ছিল। হ্যাঁ ও মানে এটাকে আমার মানে প্রতিটা মুহূর্তে আমার বলতে হবে, কারণ না হলে আমার এটা, এবং এই যে টোটাল জার্নিতে কিন্তু আমার বাবার বাড়ির কেউই কোনোভাবেই আমাকে কোনো রকম হেল্প না, তবে আমার বোনরা অনেক বেশি এরপরে আমাকে সাপোর্ট বলবে, এখনো বলে এটা হয়, বোনরা অনেক সাপোর্ট। কিন্তু যদি বলি যে আর্থিকভাবে বা কোনো কিছু ভাবে, এটা আমি কারো কাছ থেকে নেইনি, কিন্তু অবশ্যই বোনরা, এখন মা বাবা কেউ বেঁচে নেই, মাও বেঁচে নেই, বাবাও বেঁচে নেই, এখন বোনরা আছে বিধায় ওদের সাপোর্ট আমি পাচ্ছি। মাও বেঁচে নেই, বাবাও বেঁচে নেই, এখন বোনরা আছে বিধায় ওদের সাপোর্ট আমি পাচ্ছি। এবং হলো এই যে যখন আমি এক রুমের বাসায় ছিলাম, সেই সময় তো আমার একটা সময় পার করেছি, অনেক বুলিং, অনেক ফ্যামিলির অনেক নেগেটিভিটি, দুই পক্ষ থেকেই অনেক কথাবার্তা, এটা কিন্তু হয়। আর যেটা হলো এখন আমার সবচেয়ে আমার একটা ট্রমা, মানে ছোট শহর, সারাক্ষণই একটা ব্যাপার, ও এত কিছু করলো কিভাবে, ওর মানে এই জিনিসগুলো তারা আমার যে এই সাকসেসফুল বা আমার যে এখানে এত দূর করা, আমি নিজে গাড়ি কিনেছি আলহামদুলিল্লাহ, আমি ফ্ল্যাট করেছি, তো এই জিনিসগুলো আমাকে খুব
ওরা এত ছোট করে ফেলছে, মানে এত বাজে কিছু মানুষ, অবশ্যই আমার হেটার্স তো সবাই থাকবে না, কিছু মানুষ এটাতে এরকমই হয়ে যাচ্ছে যে এগুলো এটা দ্বারা পসিবল না, এগুলো পার্লার দিয়ে পসিবল না। কি দিয়ে পসিবল? এখন এটাই কথা যে দেখা যায় এত কিছু করলো কিভাবে, আরো তো পার্লার আছে, আরো পার্লার আছে। আর এবং আসলে যেটা সত্য কথা যে আমার সততা আমাকে এখানে নিয়ে আসছে, এটা আমি আমার নিজেরটাই বলবো যে আমার পার্লারে যেটা আমি ফার্স্ট শুরু করছি যে আপনার একটা ফেস ওয়াশ যখন কিনেন, সেটা যদি আপনার ম্যানুফ্যাকচারিং ডেট দেখে আপনার কিনতে হয়, আপনি যদি সেটাকে খুব জাস্টিফাই করে কিনেন, তাহলে আপনারা পার্লারে এসে কেন চোখ বন্ধ করে শুয়ে পড়েন? আপনারা কেন চোখ বন্ধ করে শুয়ে পড়েন? কারণ আপনারা তো প্রোডাক্টটা দেখতে চান না। আমরা আপনাকে বলি এটা দিচ্ছি ওটা দিচ্ছি, আপনারা ওটাই বিশ্বাস করে আমাদের কাছে শুয়ে পড়ছেন। আমরা আপনাকে অনেকক্ষণ পর্যন্ত খুব আদর যত্ন করছি, আপনি উঠে যাচ্ছেন, কিন্তু আপনি একবারও দেখছেন না যে আমি আসলে কি প্রোডাক্ট আপনাকে দিচ্ছি। এবং হয়তো বা আপনারা একটা নাম জানেন, হোয়াইটনিং ফেসিয়াল, এই ফেসিয়াল সেই ফেসিয়াল, অন্য একটা পার্লার থেকে করে এসে আবার আমাকে ওটাই বলবেন যে এই ফেসিয়ালটা আছে। তো ওই ফেসিয়ালটা যে আপনি করেছেন, আপনি কি ওই প্রোডাক্টটা দেখেছেন? আপনি কি ওই ব্র্যান্ডটা দেখেছেন? না, দেখেননি। কিন্তু আমার পার্লারের যে সিস্টেমটা সেটা হলো, আমরা ক্লায়েন্ট যখন আসে, ক্লায়েন্টের সাথে আগে কথা বলবো, সে আমার সার্ভিসগুলো সম্পর্কে জানবে, যে ফেসিয়ালটা করবে ওই ফেসিয়ালটা তার কাছে আনবো, ওইটা সে সব কিছু দেখবে, দায়িত্ব তার, ওটা সম্পর্কে দেখার দায়িত্ব তার। সব কিছু দেখে তার কাছে যদি মনে হয় সেটা সে করবে, তারপর সে ওটা করবে, চোখ বন্ধ করবে। তার আগে সে কিন্তু চোখ বন্ধ করবে না। এটা আমাকে এতটাই ভালো কাজে লাগায় যে ঢাকা থেকে অনেক অনেক জায়গা থেকে যারা থাকে, যে ঈদের সময় বা যে কোনো ভ্যাকেশনে তারা আমাদের পটুয়াখালীতে যাচ্ছে, তারা আমার পার্লারের জন্য একদিন টাইম রেখে যায় যে আমি ফেসিয়ালটা গিয়ে ওখানেই করবো, অন্য পার্লারে কি দেয় বুঝি না, আমি ওখানে গিয়ে করব, কারণ উনি আমাকে ভালো প্রোডাক্টটা দিচ্ছে। এবং আমার প্রাইসটাও কিন্তু আমি হাই রাখছি, কারণ আমার প্রোডাক্ট অনুযায়ী তো আমার রাখতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় এই যে কিছু কিছু অফার দেয়, 1000 টাকায় ম্যানিকিউর, পেডিকিউর, চুলের স্পা, মানে ফেসিয়াল, এভরিথিং সব কিছু 1000 টাকায়। একটা বারো কি চিন্তা করে যে এটা 1000 টাকায় পসিবল? কিভাবে এটা কিভাবে পসিবল? আমি যদি বলি যে ঢাকার বড় বড় পার্লারগুলোতে এগুলো করছে, তারা কি এটা, আমরা 100 বার বলতে পারবো আমি যে এটা এখানে কখনোই সে ভালো কিছু দিচ্ছে না, এটা পসিবল না। ঢাকাতে তো মোটেই পাওয়া যায় না, কারণ হলো আপনার একটা স্পেস ভাড়াই অনেক বেশি, তারপর তার একটা ওয়ার্কার ভাড়াও অনেক বেশি। যেমন আমাদের যে ওয়ার্কারগুলো হয়, এগুলো প্রত্যন্ত গ্রাম থেকে আমি নিয়ে আসি, তারপর 6 মাস 1 বছর বসে তাকে শিখাই, শেখানোর পর সে আমার ওখানে কাজ করে। সুতরাং সে তার যে আমার তাকে যেভাবে আমার দিচ্ছি আমি যে স্যালারিটা, কিন্তু ঢাকায় একটা মেয়েকে যে একদম ফুল একজন হাফ বিউটিশিয়ান বা কিছু, তার অবশ্যই স্যালারিটাও বেশি। তাহলে সে 1000 টাকা ওই প্যাকেজটা কিভাবে দিচ্ছে? এবং এটা এমনই একটা মানে ভাইরাল এখন অফার হয়ে গেছে, 1999, এই যে 1999 টাকা, এই যে অফারগুলো হচ্ছে, এটা কিন্তু আসলে মানুষকে একদমই ঠকানোর একটা অফার। তো এই ধরনের কোনো অফার আমি কখনোই আমার পার্লারে রাখি না, এবং এটাই মানে বললাম কি যে এটাই আমাকে হয়তো এতদিন নিয়ে আসছে। মানে এরকম হয় না যে কেউ বাধা দিছে, বা যেরকম তোমার পিছনে লোক লাগছে যে এটা ওইভাবে তো পসিবল না, কিভাবে টাকা আর্ন করতেছে এত টাকা, অন্য কেউ তো পারতেছে না। আমি যদি বলি একটা মেয়েকে সবচেয়ে সহজ উপায়ে অ্যাটাক করা যায় কোনটা? ক্যারেক্টার। তো এটা দিয়েই হয়তো বা অনেকে অনেকভাবে জাজ করে, গল্প সাজায়, এত সুন্দর গল্প সাজায়, মানে আমারও শুনতে ভালো লাগে, এত সুন্দরভাবে গল্প সাজায় যে এ তো এইভাবে, এ তো এটা করে, বা এটা ওভাবে। যেমন আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও দেখা যায় আমাকে নিয়ে একটা খুব গল্প সাজাইছে, আইরিন তো আসলে এভাবে সে ওনার সাথে খুব ভালো রিলেশন রেখে আজকে এখানে আসছে, উনি এভাবে উনি চায় বা এভাবে করছে, বা ওনার গাড়িটা তো উনি কিনে দিছে, মানে আমার গাড়ি অন্যজনই কিনে দিছে, এরকম করেও মানে তারা বলছে। এটা যেমন আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স সবসময় হয়ে যাচ্ছে, তেমন যখন আমি ওই যে এক রুমের বাসায় ছিলাম, যখন আমার রিলেটিভস ছিল, হয়তো আমার বাসায় যখন দাওয়াত করতাম, তারা আসেওনি কখনো এরকম। কিন্তু এখন তাদের মানে কি বলবো, যে ডাকার আগে তারা চলে আসে, হয়তো আমার এই শোটায় হয়তোবা সেই সব রিলেটিভস যদি
দেখে তাহলে বুঝবে যে এরকম যে আমি বাসায় একবার ইনভাইট করছি, সে মানে বললাম যে আমার বাসায় আসো তুমি খাবে, তোমার বাসায় কোথায় খাবো, তোমার বাসায় ওয়াশরুমের সামনে ছাড়া তো কোনো জায়গা নেই। ও গড। তো এই কথাগুলো কিন্তু আমার অনেক শুনতে হয়েছে। এবং আর একটা কথা যে আমি কথা শুনেছি, যা করেছি আমি, আমার পার্লারের যে ব্যাপারটা, এক্ষেত্রে আসলে কখনো আমি মানে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। সেটা কীরকম, যেমন আমার বাবার বাসায় সবাইকে দাওয়াত করলো, আমি গেলাম, আমার পার্লারের ওরকম কোনো চাপ নেই। তো আমি যাওয়ার পর আমি দুপুরে খেয়ে, মানে ওই যে টাইমিং মেনটেন করে যে দুপুরে যাব, খেয়ে আমি বলছি যে মিথ্যা কথা বলতাম যে পার্লারের ক্লায়েন্ট আসছে, আমার তাড়াতাড়ি যেতে হবে, এসে আমি চেয়ারে বসে ঝিম মেরে থাকতাম। কিন্তু আমি বলি যে এখন আমার বাবার বাসার মানুষগুলো যদি দেখে যে আমি ওখানে ওদের সাথে একটু টাইম দিলাম না, আমি এসে, কারণ আমার কথা হলো গিয়ে আমার থাকতে হবে এখানে। আমার এরকমও হয়েছে যে আমি এত বিজি, আমার রাইস কুকারে ভাত দেখা যায় 4-5 দিন পচেগুলো রাইস কুকারে আমি ফেলে দিছি, মানে ওটা আর ব্যবহার উপযোগী হয় নাই, মানে এত শ্রম আমি দিতাম। দিনে কাজ করতাম, রাতে সারা রাত কাজ করতাম, দেখা যায় আমি একদিনে 3টা রিবন্ডিং আসছে, আরেকটা রিবন্ডিং আমার রাত 9টায় চলে আসছে, কিন্তু আমি মানুষ, আমি 2 জন বা 3 জন, কি করব? আচ্ছা আপু তোমাকে আমি সারা রাত বসে করে দিলে তোমার কোনো আপত্তি আছে? না, আপত্তি নেই। আমি সারা রাত বসে কাজ করতাম, মানে দিন রাত, মানে এরকম আসলে কোনো কিছু আমার, মানে আমি এটা বুঝতামই না, আমার কাজ করতে হবে, কাজ করতে হবে, কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার। মানে আমাকে আমার ফ্যামিলির সবাই বলে ও স্বার্থপর, ও ওর কাজ ছাড়া কিছু বোঝে না। আসলে আমার কাজের বাইরে আমার কোনো আসলে, আমি আসলে বুঝি না, এবং কাজের বাইরে যে সময়টুকু ফ্যামিলি। রাইট। তো তোমাকে তোমার হাজবেন্ড সাপোর্ট করছে অল থ্রু, বাট এরকম কেউ কি আছে নাকি যার, ধরো যার বিরুদ্ধে তোমার কমপ্লেন আছে যে আমাকে এরকম পিছন থেকে টেনে ধরতে চাইছে, বা থাকে না যে স্ট্রাগল করতে হয়েছে বিকজ অফ ফিউ পিপল? হ্যাঁ, পিছন থেকে টেনে ধরাটা আমি বলবো, আমাকে যদি আমার বিষয়ে যদি তার সায় না থাকে, সেটাই তো পিছন দিয়ে টেনে ধরা নাকি? যে আমাকে সে ওভাবে আমার কাজটাকে সে ভালো চোখে দেখছে না, বা এরকম হচ্ছে যে এরকম কিছু প্রবলেম হয়েছে, যেটা কি বলবো, যে আমার কাছের মানুষগুলো যে তুমি ফ্যামিলিকেও সময় দাও, বা দেখা যায় তুমি এভাবে না, তুমি এভাবে করো, বা নানানভাবে মানসিক একটা প্রেশার দিত। আসলে আমি হয়তোবা আমি অতটা বলতেও চাচ্ছি না যে হয়তোবা তার মন খারাপ হয়ে যেতে পারে বা কিছু, তার মন খারাপ হয়ে যেতে পারে বা কিছু, কিন্তু হয়েছে, অনেক হয়েছে, যেটা মানে কি বলবো যে অনেক বেশি। কোনো অভিযোগ নাই কারো বিরুদ্ধে? অভিযোগ তখন থাকতো যখন আমি সাকসেসফুল না হতাম। অভিযোগটা এখন নেই এই জন্য, কারণ আমার এখন, আমি মনে করি আমি যদি এখন স্টপও হয়ে যাই, তারপরেও আমি আমার লাইফে একটা খুব ভালো সময় পার করেছি। আমার সাকসেস দেখেছো তুমি? হ্যাঁ, দেখেছি। হয়তোবা কাজের কোনো তৃপ্তি নাই, কাজের, আমি হয়তোবা আরো 20 বছর কাজ করলে আমি কখনোই বলতে পারবো না আমি হ্যাপি, আমি বেটার, আমি বেস্ট। আমি আমার একটা ব্রাইড আমি যখন সাজাই, আমি বড় করে জুম করে 100 বার দেখবে, এখনো আমি বারবার, আমি পিকটা আপলোড করার পর বারবার আমি দেখবো যে আসলে মানে ঠিক আছে কিনা, এবং প্রতিটা ব্রাইডের আমি ভুল ধরি একদম। আমি বলি আমার প্রতিটা ব্রাইডের এই ভুল, মানে এই ভুলটা হয়েছে, ওই ভুলটা হয়েছে, মানে আমি কখনোই বলি না এটা পারফেক্ট। আমার কাছে এখনো পারফেক্ট মনে হয় না। ওকে, কি প্ল্যান তাহলে তোমার এই পর্যন্ত আসছো? দেন হোয়াটস ইওর? এখন আমার প্ল্যানিংটা হলো যেটা হলো যে আমি যেটা এখনো পার্লারটাকে আরো বেশি সুন্দর করাই, মানে আমার এটা হলো আমার বড় প্ল্যান হলো আমি এটাকে আরো কিভাবে সুন্দর করব, আরো কিভাবে এটাকে আমি সার্ভিস আরো কিভাবে বেটার করব। আর যেটা হলো আমি চাচ্ছি ধীরে ধীরে এটা কিছু অ্যাস্থেটিক কিছু সার্ভিস আমি ওপেন করব, যেটা এখন খুবই ডিমান্ড, যেটা আমি এখনো করতে পারি নাই। এটা আমার কাছে খুবই একটা চাওয়ার আছে। আর যেটা হলো পটুয়াখালী খুব ছোট শহর, খুবই ছোট শহর। আমি মনে করি শুধু আমি একজন বিউটিশিয়ান, সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলবো যে আমি কিছু করতে পেরেছি, কিন্তু এখন আমার করার আরো অনেক কিছু আছে। যেটা হলো কি, তোমার মনে হয় না যে তুমি ছোট শহরের ছেলে দেখে হয়তো এত ভালো করছো, ঢাকায় আসলে হারায় যেতা? হ্যাঁ, সেটা যেমন মনে হয়, কিন্তু আমি
কাজের জায়গা থেকে আমার মনে হয় যে আমার অনেক সময় খুব প্রবলেমে পড়ি। ছোট শহরের যে অনেক অনেক প্রত্যন্ত জায়গা থেকে যে মানুষগুলো আসে বা তাদেরকে বোঝানোর জায়গা থেকে বা ভালো প্ল্যাটফর্ম যদি আমি পেতাম তাহলে মনে হয় আমি আরো ভালো কিছু করতে পারতাম। যেমন আমি বলি, আমি এবার একটা জাপানিজ স্পা বেড যেটাকে বলে ওটা আমি নিয়েছি। ওটা ঢাকাতে যেসব সেলুনগুলোতে আছে দেখা যায় ওখানে ওদের ওই মানের ক্লায়েন্ট ওরা পাচ্ছে, কিন্তু আমি তো ওখানে অ্যাভেলেবেল পাচ্ছি না। ওটা আমার একটা জাস্ট ব্র্যান্ড, মানে উমেন্স ওয়ার্ল্ডে এটা পাওয়া যায়, এটা আছে, এই ধরনের সার্ভিস আছে, জাস্ট আমি ওটাকে শো করে রাখছি। কিন্তু খুব কম ওটাতে দেখা যায় আমার সার্ভিস আমি পাচ্ছি। কিন্তু যে জায়গাটা আমি এই যে আমার ইচ্ছাটা যে ভালো কিছু করা, এটা তো আমি ওই জায়গাটায় পাচ্ছি না। আমি দেখা যায় আরো কিছুর যে ডেভেলপ করার মধ্যেই চিন্তা করি যে আমার এই ধরনের ক্লায়েন্ট আমি এখানে কতটা ঢাকায় একটা ওপেন করে ফেলো। এটা অবশ্যই আমার চাওয়া পাওয়ার মধ্যে আছে যে এটা আমি করতে চাচ্ছি বা করার ইচ্ছা আছে। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমি একদম পুরাটাই সেটেল ওখানে। তো সেটেল হওয়ার কারণে আমার ডে বাই ডে প্রবলেমটা যেটা হচ্ছে, আমার বেবিটা বড় হয়ে যাচ্ছে। ওকে তো ওখানে খুব ভালো স্কুল বা ভালো কিছু এটা সম্ভব হচ্ছে না। এবং আমি কিন্তু আসলে এটা ফিল করি, যেমন আপনি যেটা বলেছেন যে তুমি ওখানে বসে মানে ঢাকায় এসে হারিয়ে যেতে পারতে, তা আমি মনে করি যদি আমি আরেকটু বেটার জায়গাতে আমি থাকতাম, আমি মনে হয় আরেকটু বেটার করতে পারতাম, যেটা আমার অনেক কষ্ট হয়েছে। বললাম যে আমি একটা রেড লিপস্টিক থেকে নুড লিপস্টিকে আসাটা আমার চ্যালেঞ্জ ছিল, তাহলে ওটা তো অবশ্যই একটা খুব ছোট জায়গা। ওখানে থেকে আমার মানুষকে যখন বোঝাতে হয় বোটক্স কি, আমার যখন বোঝাতে হয় এটা কি, তখন তো আমার বোঝানোর পরে পিলিং কি, হ্যাঁ আমি কিন্তু পিলিং কোর্স করেছি বানথাইতে কামরু স্যার কাছ থেকে। তো মাইক্রোব্রিডিং এভরিথিং সব কিছুই সার্ভিসগুলো আমি অ্যাভেলেবেল রেখেছি, কিন্তু কাজ হবে কি, এখানে তো ক্লায়েন্ট তো অ্যাভেলেবেল না হয়তো বা ওই ওটাও যেমন এখন আমি ছোট শহরে আমি সাকসেসফুল, ঠিক আছে এটা আমি বলতে পারি। আবার হয়তো বা ভালো প্ল্যাটফর্ম পেলে এই গল্পটা এরকম যদি না হতো যে অনেক সাকসেসফুল, কিন্তু হয়তো বা আমার একটা ভালো প্ল্যাটফর্ম থাকতো। ওকে, বাট তুমি কি মানে স্যাটিসফাইড যে জার্নি তোমার? হ্যাঁ, আমি মনে করি যে আমি এতটুকু যে পাবো এটা তো আমি কখনো ভাবিনি, কোনোদিনও ভাবিনি। আমি এরকম একটা মেয়ে ছিলাম, আমার ঈদের সালামিতে আমি 500 টাকা পেয়েছি, 500 টাকার চিপস খেয়ে শেষ, ঠিক আছে। ওটা মানে ওটা দিয়ে যে কিছু করা যায়, কিছু করা যায়, ওইটাই আমার মধ্যে ছিল না কখনো। সেই আমি যে কখনো এত পরিশ্রম করতে পারবো, কখনো যে আমি আমার এতটুকু আসতে পারবো, এটা তো অনেক বড় পাওয়া আমি মনে করবো। কংগ্রাচুলেশনস। এই জার্নি থেকে তুমি কিছু বলতে পারো? এখন অনেকেই ডেফিনেটলি তোমার এই শো দেখবে, অনেকে হয়তো ইন্সপায়ার হবে তোমার গল্প থেকে, তোমার স্ট্রাগল থেকে। তুমি যদি কিছু বলতে চাও, যেন মানে যদি কেউ একজন আসতে চায় এইরকম প্রফেশনে, তারা কিভাবে আসবে বা কী হইলে তোমার মতে ভালো করবে? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের পার্লার সেক্টরটা, বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট যেটাই হোক, এই সেক্টরটা এমন একটা জায়গা যেখানে কিন্তু আমাদের মানে কোনো টাইম নেই, টাইম সেন্স বা এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত। এখানে আমাদের দিনে যেমন কাজ করতে হয়, সারা দিন পার্লারে সময় দিতে হয়, রাতে এখন এই মিডিয়া জগতে বা এই যে এখন যে একটা ব্যাপার মানে প্রমোশনাল ব্যাপার, এটা আমাদের রাত 2টা-3টা পর্যন্ত করতে হয়। তো এই প্রফেশনে যে আসবে তার প্রচুর ধৈর্য লাগবে, এতটাই বেশি ধৈর্য মানে যেটার কোনো শেষ নেই। এবং যেদিন তুমি মানে বসতে চাইবে সেটা একদম তোমার জন্য বসে থাকা হবে। আর একটা জিনিস আমি মনে করি, আমার যেদিন মনে হবে যে আমি পার্লারটা ছেড়ে দেবো, আমি মেকআপ করা ছেড়ে দেবো, আমি আর কাজ করবো না, সেদিন আমি করবো না। কিন্তু যতদিন করব আমি একই রেসে আমি দৌড়াবো। আমি ততদিন এই যে আমি কারোর উপর ছেড়ে দিব, আমি মানে রেস্ট নিয়ে করব, এটা আমি করব। আমি ছেড়ে দিব, আমার হেলদি আর্ন আছে, আমার এখন আর দরকার হয় না, আমি এটাকে ক্লোজ করে দেব, কোনো বিষয় না। কিন্তু আমি মানুষকে ঠকাতে চাই না যে আমি এটা মানে ওভাবে চালাবো। ক্লোদিং থেকে, জি অবশ্যই হ্যাঁ, ওটা থেকে আসে। তারপর অবশ্যই তো আমরা আমাদের এই কেরিয়ারটা আমি মনে করব যে লং লাস্টিং করাটাও অনেক টাফ হয়ে যায়। কারণ আমি তো মেয়ে, আমার মেয়ে আছে, ওর জন্য আমার একটা টাইমিং ব্যাপার আছে। তো আমি বলি যে ওরা যখন একটু বড় হবে, তখন ওই যে একটা কথা যে আমি কতটুকু পারবো, সেটা তো আমার সেই হিসাবেই তো আমার এখন সবকিছু সেট আপ করতে হবে যে আসলে আমার পরবর্তী আমি কি করতে চাই। নাইস।
আইরিন, থ্যাংক ইউ, তোমার গল্প ভালো লাগছে, ভেরি ইন্সপায়ারিং। আই হোপ যে যারা দেখবে বা যারা শুনবে তারা অনেক কিছু তোমার কাছ থেকে শিখতে পারবে। তুমি আরও ভালো করো, ঢাকায় একটা সেলুন ওপেন করো, আমাদের সেই দোয়ায় থাকবে। থ্যাংক ইউ।